রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরাইজি আন্দোলন। আমরা জানি হাজী শরীয়তুল্লাহ তিনি ফরাইজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। হাজী শরীয়তুল্লাহ ছিলেন একাধারে একজন ধর্মনেতা, সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা এবং সর্বোপরি ইংরেজ শাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ ও প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি 1781 খ্রিস্টাব্দে বর্তমান মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা জানি যে ফরাইজি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় তার প্রথমে উদ্দেশ্য ছিল একটা ধর্মীয় সংস্কার করা। আমরা জানি মুসলমান সমাজের মধ্যে বরাবরের মতোই কিছু কুসংস্কার ঢুকে যায়, অর্থাৎ ইসলামের যে মৌলিক যে বাণী তাওহীদের বা একাত্মবাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা থেকে অনেক সময় মানুষ দূরে সরে যায়। সেজন্য হাজী শরীয়তুল্লাহ যখন তিনি তার সমসাময়িক সমাজে বা রাষ্ট্রে যখন দেখতে পেলেন যে মুসলমানরা তাদের মৌলিক শিক্ষা থেকে, ধর্মের যে মৌলিক শিক্ষা তাওহীদবাদ, এক আল্লাহকে বিশ্বাস করা, সেটা থেকে যখন তারা দূরে সরে গেছে, তখন তিনি ধর্মীয় সংস্কার আন্দোলনে উদ্যোগী হন। ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে হাজী শরীয়তুল্লাহ বিখ্যাত চিন্তাবিদ শাহ ওয়ালি উল্লাহ ও বিপ্লবী সৈয়দ আহমদ বেরেলভির আদর্শে অনুপ্রাণিত হন এবং সমাজ ও ধর্মীয় সংস্কারের কাজে নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন। তো এখন আমরা আলোচনা করব ফরাইজি আন্দোলন কি। ফরাইজি আন্দোলন আরবি শব্দ ফরজ থেকে ফরাইজি শব্দের উৎপত্তি, যার অর্থ আল্লাহ কর্তৃক নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্য। যেমন আমরা বলি ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নাত, এরকম, অর্থাৎ ফরজ যেটা অবশ্য পালনীয়। ফরাইজি আন্দোলনের অর্থ হলো মুসলমানদেরকে আল্লাহর আদেশসমূহের ভিত্তিতে জীবন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ প্রদান করা। মুসলমান সমাজে প্রবর্তিত, অর্থাৎ মুসলমান সমাজে মানুষ নিজে নিজে তৈরি করে নিয়েছিল পীর পূজা, কবর পূজা, মনসা পূজা, শীতল পূজা, দরগায় ওরস, মানত, মহরমের শোকতাপ, মিলাদ, জারিগান, বিয়ের অনুষ্ঠানে অমুসলিম আচার অনুষ্ঠান সমগ্র মুসলিম সমাজকে আচ্ছন্ন করেছিল। মুসলমানদের এসব ধর্মীয় কুসংস্কার এবং অনাচার এবং নৈতিক অধঃপতন হাজী শরীয়তুল্লাহকে গভীরভাবে বিচলিত করে। তিনি এসব পালনের ঘোর বিরোধিতা করেন এবং এর থেকে মুক্তির নতুন উপায় খুঁজতে লাগলেন। তিনি ইসলামের যেসব ফরজ কাজ রয়েছে, যেমন মুখে কালিমা বলা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, জাকাত দেওয়া, হজ করা এবং অন্যান্য ইসলামী নিয়ম নীতি পালনের জন্য মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেন। এই লক্ষ্যে তিনি সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। ইতিহাসে এটাই ফরাইজি আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? কুসংস্কারাচ্ছন্ন মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করা। আপাত দৃষ্টিতে ফরাইজি আন্দোলনকে সাম্প্রদায়িক মনে হলেও প্রকৃতপক্ষে এটি ছিল সকল প্রকার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। মুসলমানদের ধর্মীয় জীবনকে কলুষিত করেছিল, এমন সব ধর্মীয় আচার প্রথার বিরুদ্ধাচরণ করে হাজী শরীয়তুল্লাহ স্বচ্ছ, সুন্দর এবং সঠিকভাবে ইসলামী জীবন বিধান পালনের জন্য মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানান। অর্থাৎ তার মূল কথা ছিল একত্ববাদের প্রতি জনগণকে, অর্থাৎ মুসলমান জনগোষ্ঠীকে মুসলমান যারা মুসলিম ধর্মে বিশ্বাসী, তারা যাতে তাদের মৌলিক যে ধর্মের যে মৌলিক যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে যাতে তারা দৃঢ় থাকে। তো বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর, অর্থাৎ আমরা দেখি যে তিনি যখন এই ধর্মীয় সংস্কারের জন্য জনগণের সামনে আসেন এবং জনগণের সাথে মেশেন, তখন তিনি এই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের যে অপশাসনের ফলে জনগণের মধ্যে যে চরম আর্থিক সামাজিক দুর্দশা, সেটা তিনি প্রত্যক্ষ করেন। এই কোম্পানি মুসলমানদের সেনা, রাজস্ব ও বিচার বিভাগ এবং অন্যান্য চাকরি থেকে বিতাড়িত করার ফলে অজস্র মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত হয়। নির্ধারিত খাজনা আদায় ছাড়াও জমিদার, নায়েব, গোমস্তা, সরকারি কর্মচারীরা নানা ধরনের অত্যাচারের মাধ্যমে কৃষক সমাজকে পঙ্গু করে।
ব্রিটিশ আমলে বাংলাদেশের জমিদারদের অধিকাংশই ছিল হিন্দু, আর প্রজারা অধিকাংশই ছিল গরিব মুসলিম কৃষক। জমিদারগণ প্রজাদের উপর অবৈধভাবে নানা প্রকার কর ধার্য এবং আদায় করে। ইংরেজরা বাজেয়াপ্ত নীতির দ্বারা কোটি কোটি টাকা মূল্যের নিষ্কর জমি বাজেয়াপ্ত করায় যেমন সম্ভ্রান্ত অনেক পরিবার ধ্বংস হয়, তেমনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষাক্ষেত্রেও মুসলমানরা পিছিয়ে পড়ে এবং কুপ্রথা, অন্ধবিশ্বাস এবং অনইসলামিক কার্যকলাপে লিপ্ত হয়। তো হাজী শরীয়তুল্লাহ ধর্মীয় সংস্কারে বের হলেও তার এই যে আর্থসামাজিক রাজনীতি ক্ষেত্রে মুসলমানদের এই চরম দুর্দশা প্রত্যক্ষ করেন এবং এই অধঃপতিত অবস্থা থেকে মুসলিম জনগণকে মুক্ত করার জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করেন। তৎকালীন মুসলিম সমাজে যে আশরাফ আতরা বিভাজন ছিল, তিনি তার ঘোর বিরোধী ছিলেন। তিনি বলেন, সকল মুসলিম ভাই ভাই, বর্ণভেদ বা শ্রেণীভেদ মাত্রই কুসংস্কার। তিনি মনে করতেন সকল জমির মালিক সৃষ্টিকর্তা, তাই তিনি জমিদারদের অবৈধ খাজনা না দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানান। তো হাজী শরীয়তুল্লাহর এইসব বাণী নিম্নবিত্ত মানুষকে আকৃষ্ট করে। ফলে শরীয়তুল্লাহ নেতৃত্বাধীন ফরাইজি আন্দোলন নিম্নবিত্ত মুসলিম শ্রেণীর মধ্যে বিস্তার লাভ করে। জমিদার শ্রেণী এই আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করতে থাকে। হাজী শরীয়তুল্লাহর জীবদ্দশায় এই আন্দোলন ফরিদপুর, বরিশাল, ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এই আন্দোলনটা কোন প্রেক্ষাপটে হয়েছিল এবং কোন পরিবেশে হয়েছিল এবং কোন কোন অঞ্চলে ছিল। কারণটা হচ্ছে যে কোনো আন্দোলন তার পারিপার্শ্বিকতা দ্বারা প্রভাবিত অর্থাৎ বিদ্যমান যে অবস্থা সেটা যে কোনো আন্দোলনকে প্রভাবিত করে। বিদ্যমান অবস্থার প্রেক্ষাপটেই যে কোনো একটা আন্দোলনের সূত্রপাত হয়। তো আমরা দেখি ১৯বিংশ শতাব্দীর অর্থাৎ বৃহৎ গণসংগ্রামের মতো ফরাইজি আন্দোলন ধর্মীয় সমস্যা নিয়ে আরম্ভ হলেও তার শেষ পর্যন্ত রাজনৈতিক সংগ্রামে পরিণত হয়েছিল এবং তার জমিদার, মহাজন, নীলকর, ইংরেজ শাসন এই তিন প্রধান স্তম্ভের উপরে আঘাত করে। কৃষক জনসাধারণ তাদের সেই ধর্মীয় জাগরণকে রাজনৈতিক স্তরে উন্নীত করেছিল। প্রথমে ইসলাম ধর্মের সংস্কার আন্দোলন রূপে শুরু হলেও এটি কেবল মুসলমান জনসাধারণকে সংঘবদ্ধ ও সংগ্রামে উদ্বুদ্ধ করেনি। এই আন্দোলন অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যে স্থানীয় কৃষকদেরকে একটি অর্থাৎ শুধুমাত্র মুসলমানদের মধ্যেও সীমাবদ্ধ থাকেনি, এটি হিন্দু কৃষকদেরকেও এই আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। তো আমরা দেখতে পাই ফরাজি আন্দোলনের কিছু বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো কি? যে মুসলমান সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ। ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহ আন্দোলনের মাধ্যমে নির্যাতিত মুসলিম কৃষক ও শ্রমজীবী সম্প্রদায়কে রক্ষা করতে চেষ্টা করেছিলেন। প্রচলিত ইসলামে যে কুসংস্কার অর্থাৎ বীর বা মুরিদ শব্দ দুটি ব্যবহৃত হয়, এই শব্দ দুটির প্রভুভিত্তের সম্পর্ক প্রকাশ করে বলে শরীয়তুল্লাহ এগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেন এবং এর পরিবর্তে তিনি শিষ্যদেরকে ওস্তাদ ও শাগরেদ ব্যবহার করার নির্দেশ দেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন। ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসকরা মুসলমানদের উপর নানা রকম অত্যাচার চালাতো। ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষের মুসলমানগণ সত্যিকার ইসলামী জীবনযাপন যাতে করতে পারবে না বলে তিনি ভারতীয় উপমহাদেশকে বিধর্মীদের রাজ্য বলে ঘোষণা করেন এবং এই বিধর্মীদের রাজ্যে তিনি জুমার নামাজ বা ঈদের নামাজ পড়াকেও নাজায়েজ ঘোষণা করেন। তারপরে সুতরাং এই ঘোষণা যদিও তিনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে শুরু করেছিলেন, তারপরে সেটা কি হয়, রাষ্ট্রবিরোধী আন্দোলনের রূপ নেয়। এছাড়া আমরা দেখি নীলকর এবং জমিদাররা কি ধরনের অত্যাচার সেই সময় কৃষকদের উপরে করত। আমরা বিভিন্ন সাহিত্যের মাধ্যমেও আমরা জানতে পারি যে ওই সময় কৃষকদের উপরে জমিদাররা অনৈতিকভাবে কর ধার্য করত। অর্থাৎ যদি কৃষকরা কোনো বন্যা, দুর্ভিক্ষ বা অর্থাৎ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যদি সময় মতো ফসল ফলাতে না পারত এবং জমিদারকে যদি কর দিতে না পারত, তাহলে তাদের উপরে নেমে আসতো অবর্ণনীয় অত্যাচার। এছাড়া তার উপরে মরার উপরে খাড়ার খায়ের মতো আসে নীলকরদের অত্যাচার। এই দেশের কৃষকদেরকে জোরপূর্বক নীল চাষে বাধ্য করে নীলকর ব্যবসায়ীরা। এর ফলে কৃষকরা
দারুণ তারা অনেকভাবে তারা নিগৃহীত হয় এবং অনেকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। হিন্দু জমিদারগণ আরোপিত অথচ সরকার কর্তৃক অনুমোদিত নয় এমন অনেক অতিরিক্ত অবৈধ করও তারা ধার্য করত, যেমন কালী পূজা, দুর্গা পূজা ইত্যাদি অনুষ্ঠান উদযাপনের জন্য মুসলমান কৃষকদের উপর আরোপিত কর দিতে বাধ্য করত। লাঠিয়াল বাহিনী গঠন। 1831 সালে হাজী শরীয়তুল্লাহ যখন ঢাকা জেলার নয়াবাড়িতে তার দলীয় প্রচার কাজ চালাচ্ছিলেন তখন হিন্দু জমিদারদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এই সময় সংস্কার বিরোধী কিছু সংখ্যক মুসলমানও তার বিরোধিতা করে, অর্থাৎ যারা পীর পূজা তারপরে মুরিদ এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছিল, এটা তাদের একটা অবৈধ ব্যবসায় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য তারা কিছু মুসলমানরাও হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে তাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগার কারণে হাজী শরীয়তুল্লাহর উপরে তারা চড়াও হয়, অর্থাৎ তার বিরোধিতা করে। আমরা দেখি অঞ্চলভিত্তিক আন্দোলন। 1831 সালে হাজী শরীয়তুল্লাহ ঢাকা, পাবনা, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে ফরাজি আন্দোলনের আঞ্চলিক সংগঠন গড়ে তোলেন। তার এই আন্দোলন মুসলমানদের মধ্যে নবজাগরণ সৃষ্টি করে, কিন্তু তিনি এই আন্দোলন বেশি দিন চালু রাখতে পারেননি। কারণ জমিদারদের স্বার্থ সিদ্ধির কারণ ছিল যে তিনি, যদিও এটা ধর্মীয় আন্দোলন হিসাবে ধর্মীয় অবয়বে এটা ছিল একটা রাজনৈতিক আন্দোলন, কারণ যদিও তিনি ধর্মীয় কারণে অগ্রসর হয়েছিলেন কিন্তু নানাবিধ রাজনৈতিক কারণে তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তাকে রাজনৈতিক আন্দোলনে সম্পৃক্ত হতে বাধ্য করে। কিন্তু হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে প্রতিরোধ গড়া হয়েছিল বিভিন্ন কারণে। কারণ ছিল এই আন্দোলন জমিদারদের স্বার্থ সিদ্ধির পথ বন্ধ হয়ে যায়। হিন্দু জমিদাররা মুসলমান কৃষকদের উপর অনেক অবৈধ কর চাপিয়ে দেয় এবং শরীয়তুল্লাহ এসব কর দিতে কৃষকদের বাধা নিষেধ করেন। ইংরেজরা স্থানীয় প্রশাসনের ধারণা ছিল যে শরীয়তুল্লাহ ইংরেজ শাসনের বিরোধিতা করছেন, অর্থাৎ স্থানীয় জমিদাররা এভাবেই ইংরেজদেরকে শরীয়তুল্লাহর বিরুদ্ধে উত্তেজিত করে। নীলকররা তাদের ব্যবসার ক্ষতির আশঙ্কায়ও জমিদারদের সাথে একত্রিত হয়ে হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এছাড়া কঠোরভাবে ধর্মীয় সংস্কার করায় এক শ্রেণীর মুসলমান নেতাও তাকে সমর্থন করেননি। এই সুযোগে হিন্দু জমিদাররা কৌশলে রক্ষণশীল মুসলমান কৃষক সহ নীলকরদের ফরাজি আন্দোলনকারীদের বিরুদ্ধে একত্রিত করে। 1840-এর দিকে জমিদার শ্রেণী ও শরীয়তুল্লাহ অনুসারীদের মধ্যে এমন একটি সংঘাতময় অবস্থার সৃষ্টি হয় যার ফলে হাজী শরীয়তুল্লাহ এই আন্দোলন থেকে পিছপা হতে বাধ্য হন। এখন আমরা মনে করব হাজী শরীয়তুল্লাহর আন্দোলন কি আসলেই ব্যর্থ হয়ে গিয়েছিল? নো, আসলেই ব্যর্থ হয়ে যায় নাই। কারণ যে কোনো আন্দোলন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত হলে সেটা সাময়িকভাবে সফল হতে না পারলেও এটা জনমনে একটা প্রভাব রেখেই যায়। আমরা দেখি বাংলার মুসলমানদের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে ফরাজি আন্দোলন এক বিশেষ গুরুত্ব বহন করে। ফরাজি আন্দোলন ছিল সমাজের শোষিত নিপীড়িত মানুষের পক্ষে। ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের, জমিদার, নীলকরদের অত্যাচার ও শোষণ থেকে মুক্তি করাই ছিল হাজী শরীয়তুল্লাহর এক মহান উদ্দেশ্য। তিনি মুসলমানদের মধ্যে প্রচার করতে থাকেন, লাঙ্গল যার জমি তার, এই জমিন আল্লাহর, সুতরাং খাজনা দেব আল্লাহকে। ব্রিটিশ অথবা তাদের সহযোগী হিন্দু জমিদারকে কোনো খাজনা দেওয়া যাবে না। এছাড়াও তিনি সরকারি খাস মহলগুলো দখলে এনে গরিব কৃষকদের মধ্যে বিতরণ করতেন। এভাবেই বাংলার নির্যাতিত কৃষকদের তিনি ঐক্যবদ্ধ ও সংগঠিত করেন। শরীয়তুল্লাহর আন্দোলন সংগ্রাম কয়েক বছরের মধ্যেই ফরিদপুর, বরিশাল, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। হাজী শরীয়তুল্লাহর এই সাহসী আন্দোলন ছিল সত্যের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে। হাজী শরীয়তুল্লাহর আন্দোলন স্তব্ধ করা গেল, পুরোপুরি কিন্তু স্তব্ধ করা যায়নি। আমরা পরবর্তী সময় দেখি শেরে বাংলা একে ফজলুল কৃষকদের এই আন্দোলনকে বাস্তবায়িত করেন, অর্থাৎ লাঙ্গল যার জমি তার। কৃষকদের জন্য তিনি যে কল্যাণমূলক আইনগুলো পাশ করেন হাজী শরীয়তুল্লাহ, সেই আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু আন্দোলন জোরদার করেছিলেন, অর্থাৎ কৃষকদের স্বার্থ, কৃষকদের মুক্তি।
আমরা নিপীড়িত, আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশ ছিল তখন কৃষক। এই কৃষকের স্বার্থ যখন বজায় থাকবে, এই কৃষকের স্বার্থ যখন অগ্রসর হবে, এই কৃষকের স্বার্থ যখন স্বীকৃতি পাবে, তখনই অর্থনৈতিক উন্নয়ন জোরদার হবে। আর দেশের বৃহৎ সম্পদ যদি কিছু মানুষের হাতে কুক্ষিগত থাকবে, তাহলে সে দেশের আর্থসামাজিক উন্নয়ন কখনোই অর্জন হবে না। তো হাজী শরীয়তুল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।